নিরাপত্তা নিশ্চিত মানেটা কি? নিরাপত্তা নিশ্চিত করা মানে হচ্ছে বাইরে থেকে কেউ কোনোভাবে তার কাছাকাছি পৌঁছতে পারবে না। কাছাকাছি মানে তাকে একটা ডিম হয়তো নিক্ষেপ করতে পারে দূরের থেকে, কিন্তু তার গায়ে হাত দিতে পারবে না, তার শাড়ির আঁচল ধরে টান দিতে পারবে না, তাকে কিল ঘুষি মারতে পারবে না, তাকে একটি লাথি দিতে পারবে না। যদি সেরকম অবস্থা তৈরি হয় তাহলে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এইখানে কি আপনার কাছে মনে হয় যে পুলিশ বা সরকারের সদিচ্ছার অভাব আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশের ভূমিকা, দৃশ্যমানভাবে পোশাকধারী পুলিশ যারা আছেন তাদের ভূমিকা, পোশাকের বাইরে সাদা পোশাকে সাধারণ পোশাকে যে গোয়েন্দা বাহিনী থাকেন তাদের ভূমিকা। আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে এই হেফাজতের আসামিকে নিরাপত্তা দেয়া যে পুলিশের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, পুলিশ সদস্যদের বাচন ভঙ্গি বা শারীরিক ভঙ্গিতে ওইটা দৃশ্যমান না। সম্প্রতি আদালত প্রাঙ্গণে অনেক বন্দীদের জনগণের রোষের মুখে পড়তে হচ্ছে, ডিম জুতা কিল ঘুষিও খেতে হচ্ছে, এবং সেটা প্রাক্তন যে মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, তাদের উপর দিয়ে এরকম হচ্ছে। সেটা আমরা দীপমণির ক্ষেত্রে দেখেছি, আনিসুল হক অথবা সালমান রহমান, আর খুবই সম্প্রতি প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ক্ষেত্রে। এই হেফাজতে যারা বন্দী তাদের নিরাপত্তা নিয়ে আজকে আলাপ করব। ভিউজ রুমে আপনাকে স্বাগত। আমি তানিম আহমেদ, কথা বলবো ডেইলি স্টার বাংলা সম্পাদক গোলাম মুর্তজার সাথে। এই নিয়ে আমাদের গত দুদিন ধরে এমনিতেই আলাপ হচ্ছে। আগের দিন রাত্রেবেলায় ক্লিপগুলো দেখি ভাইরাল হয়ে থাকা, এবং পরের দিন সকালবেলায় আমরা আলাপও করেছি। এই ধরনের এই যে প্রাঙ্গণে নিয়ে যাচ্ছে, পুলিশের ভ্যান থেকে নামাচ্ছে এবং আদালতে নিয়ে যায়, আদালত প্রাঙ্গণের আগে বিভিন্ন মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে, সন্ত্রাসী হতে পারে, ঘৃণিত ব্যক্তি থাকে, কিন্তু এই রকম জনরোষের মুখে আগে কখনো পড়তে দেখিনি আমরা। এইটা কি মনে করেন? শুধু কি ওনাদের ব্যক্তিগত তাদের উপরে আক্রোশ, আরও কিছু? এখানে কয়েকটি ব্যাপার কাজ করেছে। প্রথমত কথা, বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে, আগে কখনো এই রকম পরিস্থিতি ছিল না। একটা অত্যন্ত শক্তিশালী সরকার, কর্তৃত্ববাদী সরকার ১.৫ দশকেরও বেশি সময় এই দেশে তার শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল। সেই সরকারের বিপক্ষে একটি কথা বলতে হলে ৩ বার চিন্তা করতে হতো। এরকম একটি সরকার গণ আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনের মুখে তার পতন হয়েছে, এবং সরকার প্রধান যিনি ছিলেন তিনি পালিয়ে বাংলাদেশ থেকে চলে গেছেন, এবং এই পালিয়ে যাওয়ার ঘটনাও এর আগে কখনো বাংলাদেশে ঘটেনি। কর্তৃত্ববাদী সরকার ছিল, সামরিক শাসক ছিল, ৯০-এ সামরিক শাসকের সাথে পতন হয়েছে, কিন্তু তাকে পালিয়ে যেতে হয়নি, কিন্তু এবার পালিয়ে যেতে হয়েছে। এই পালিয়ে যাওয়ার প্রেক্ষাপট তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু মানুষ ছিলেন সরকারের চারপাশ দিয়ে, তারা যে কাজ করেছেন, তারা যে কথা বলেছেন, তাদের কাজ এবং কথার পরিপ্রেক্ষিতে সাধারণ জনমানুষের ভেতরে ওই মানুষগুলোর প্রতি এক ধরনের তীব্র ক্ষুব্ধতা বা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল। এটা একটি দিক। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ হেফাজতে যে আসামিরা থাকছেন তাদের উপরে যে হামলাটা হচ্ছে আদালত প্রাঙ্গণে, এখন এটা কি আমি যে কথা বলছি যে এদের উপরে একটা বিক্ষুব্ধতা তৈরি হয়েছিল, এটা কি সেই বিক্ষুব্ধতার প্রকাশ? হতে পারে বিক্ষুব্ধতার প্রকাশ। তো বিক্ষুব্ধতার প্রকাশ যতটা আমরা দেখছি, তর্কের জন্য যদি ধরে নেই এর চেয়ে আরও অনেক বেশি আছে বা হতে পারে, তাহলে এখানে রাষ্ট্রের দায়িত্ব কি? সরকারের দায়িত্ব কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কি? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে, সে যদি বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তিও হন, বাংলাদেশের সবচেয়ে বেশি একেবারে নাম্বার 1 অপছন্দের মানুষও হন জনগণের দৃষ্টিতে, সেই মানুষটি যদি গ্রেপ্তার করা হয়, সেই মানুষটি যদি পুলিশ হেফাজতে থাকে, তাহলে রাষ্ট্রের দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব তার নিরাপত্তা নিশ্চিত করা। নিরাপত্তা নিশ্চিত মানেটা কি? নিরাপত্তা নিশ্চিত করা মানে হচ্ছে বাইরে থেকে কেউ কোনোভাবে তার কাছাকাছি পৌঁছতে পারবে না। কাছাকাছি মানে তাকে একটা ডিম হয়তো নিক্ষেপ করতে পারে দূরের থেকে, কিন্তু তার গায়ে হাত দিতে পারবে না, তার শাড়ির আঁচল ধরে টান দিতে পারবে না, তাকে কিল ঘুষি মারতে পারবে না, তাকে একটি লাথি দিতে পারবে না। যদি সেরকম অবস্থা তৈরি হয় তাহলে পুলিশকে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
নিরাপত্তা নিশ্চিত করা মানে যারা কিল দিতে আসলো তাদেরকে পেটানো না। পুলিশের যে চিরায়ত ফর্মুলা আছে ওই ফর্মুলার কথা আমরা বলছি না। মনে হবে তখন আবার পুলিশের পক্ষ থেকে বলা হবে আমরা তো এখন পিটাতে পারি না, সেই কারণে কিছু করতে পারছি না। বিষয়টা তা নয়। বিষয়টি পুলিশের কাছে গোয়েন্দা তথ্য থাকবে, পুলিশের কাছে আগের থেকে জানা থাকবে যে এই মানুষটিকে যদি আমি আদালতে নিতে যাই তাহলে সেইখানে কোন পরিবেশ তৈরি হতে পারে। এখানে আমরা দেখছি মূলত কিছু সংখ্যক আইনজীবী এসে হামলা করছেন। এই আইনজীবী কারা? তাহলে একটু চিহ্নিত করতে হবে। আইনজীবীদের কোনো সংগঠন থাকলে তাদের সঙ্গে রাজনৈতিকভাবে কথা বলতে হবে, আলোচনা করতে হবে কেন তারা এটা করছে। আমরা বলছি যে 15 বছর আমরা কোনো কথা বলতে পারিনি। এই 15 বছরে এই সমস্ত আইনজীবীদের কোনো কথা বলতেও দেখা যায়নি। কেন কথা বলতে পারেনি বলে? তাহলে পুলিশ দিয়ে আমাদেরকে মারা হয়েছে, ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। তা আপনি 15 বছর কথা বলতে পারলেন না, 15 বছর আপনি চুপচাপ থাকলেন। আওয়ামী লীগের পুলিশ গুলি করে দিবে বলে আপনি ভয়ে রাস্তায় দাঁড়ালেন না। আর এখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, আর এখন যে আসামিটা ধরা পড়েছে তাকে আদালতে আনা হচ্ছে। এখন আপনি বিপ্লবী হয়ে উঠছেন কেন? এখন আপনি তার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি যে কোর্টেরই আইনজীবী হন, আপনি তো আইনজীবী, আপনি তো আইনের মানুষ, তাহলে আপনি হাত দিচ্ছেন কেন? এটা এক নম্বর হচ্ছে আইনজীবীদের উপলব্ধিতে আসা দরকার। দ্বিতীয়ত কথা, আইনজীবীদের সংগঠন থাকলে সেই সংগঠনের সঙ্গে কথা বলা দরকার। তৃতীয়ত, পুলিশের অবস্থা যদি আগের থেকেই এরকম হয় যে এই আসামিকে আদালতে নিতে গেলে একটা বিক্ষুব্ধ জনগণের প্রকাশ হতে পারে, সেটা আমরা কন্ট্রোল করতে পারবো না, সেটা যদি জানে তাহলে পুলিশকে সেটা আদালতে নেওয়ার আগে আদালতকে কোনো না কোনোভাবে সেটা আদালতকে জানাতে হবে যে নিরাপত্তার কারণে এই আসামিকে আজকে আনা সম্ভব না, আমি কি করব। তাহলে আদালত একটা নির্দেশনা দিবে, তাই পুলিশের উপরে পড়বে না। অর্থাৎ বহুবিধ পথ আছে, সেই পথগুলো অনুসরণ না করে পুলিশ এদেরকে আদালতে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাওয়ার পর এদের উপরে হামলা হচ্ছে। হামলার কারণটা কি হচ্ছে? এতে শেখ হাসিনা সরকার একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশে কায়েম করেছিল। সেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম এবং তার বিরুদ্ধে আন্দোলন এখন পর্যন্ত 750-800 মানুষকে হত্যা করার প্রমাণ পাওয়া গেছে। এই সংখ্যাটা আরও বাড়তে পারে। অর্থাৎ এই রকম দানবীয় একটা স্বৈরাচার ছিল। সেই দানবীয় স্বৈরাচার কাউকে কথা বলতে দিত না, কারো কথা শুনতো না। এটা দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে মোটামুটিভাবে এটা প্রতিষ্ঠিত ছিল। তার মানে হচ্ছে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনাকে কিছু একটা বললে তিনি শুনবেন, এটা মানুষ মনে করতো যে নাও শুনতে পারেন বা শুনবে না। তো সেই সরকারের চরিত্র আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের চরিত্র তো আলাদা। ডক্টর মোহাম্মদ ইউনূস একটা শান্তির দূত, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি মানবাধিকারের পক্ষের মানুষ। তিনি সারা পৃথিবীতে যে বক্তৃতা করেন, সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে সিঙ্গাপুর ইউনিভার্সিটি বা ভারতের কোনো ইউনিভার্সিটি, সব জায়গাতে গিয়ে তো তিনি মানবতার কথা বলেন, সব জায়গাতে গিয়ে তো তিনি দেশ পৃথিবী গড়ার কথা বলেন, নতুন পৃথিবীর কথা বলেন। তো সেরকম একজন মানুষ যখন দেশ পরিচালনার দায়িত্বে আছেন, সেই সময়ে যদি সেই সরকারের পুলিশ হেফাজতে থাকার সময় একজন আসামির গায়ে যদি আইনজীবীরা বা কেউ যদি আঘাত করেন, তাহলে সেটা এই সরকারের ইমেজের জন্য অত্যন্ত ক্ষতিকর, ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে কেন পরপর এই ঘটনাগুলো ঘটলো? আনিসুল হকের ক্ষেত্রে ঘটলো, দীপুমনির ক্ষেত্রে ঘটলো, শামসুদ্দিন চৌধুরী মানিকের ক্ষেত্রে ঘটলো। তাহলে এই ঘটনাগুলো ঘটছে কেন? তাহলে এটা দেখছে কে? দেখার কেউ আছে কি না? আমরা আজকে এই আলোচনাটা করছি, দেখার কাউকে থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের এটা দেখার কেউ থাকতে হবে। পুলিশ হেফাজতে একজন মানুষ থাকবে, তার বিষয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে আমার আপনার চাওয়াটা কি? চাওয়াটা হচ্ছে তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, হয়তো সেই অভিযোগগুলো খুব গুরুতর। সরকারের কাছে আমাদের চাওয়া ওই গুরুতর অভিযোগটি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে শাস্তি নিশ্চিত করা। তাহলে বাংলাদেশে যে পরিবর্তনের কথা বলছি সেটা নিশ্চিত হবে। সেটা যদি আমরা না করতে পারি, এদের উপরে যদি আক্রমণ করা হয় এইভাবে, তাহলে তো শাস্তি নিশ্চিত করার জায়গা থেকে আমরা পিছিয়ে যাব। এইখানে কি আপনার কাছে মনে হয় যে পুলিশ বা সরকারের সদিচ্ছার অভাব আছে? সরকারের সদিচ্ছার অভাব আছে কিনা সেটা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ সরকার দায়িত্ব নেয়ার 2 সপ্তাহ মতো প্রায়, সেই দায়িত্ব নেয়ার পরেই সরকারের সামনে ভয়াবহ একটা বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। সেই বন্যা মোকাবেলাকে কেন্দ্র করে সরকার কিছুটা অগোছালো অবস্থার মধ্যে পড়ে গেছে। এই সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন, তারা তাদের বিভিন্ন জায়গাতে তাদের সেক্টরে তারা কাজ করে এসেছেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা এবং এই রকমের একটা বন্যা পরিস্থিতি মোকাবেলা করা, আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশবিহীনভাবে কয়েকদিন থাকা, এরকম একটা অবস্থা
এই সরকারের উপদেষ্টাদের জন্য নতুন, সুতরাং তাদের গুছিয়ে উঠতে একটু সময় লাগছে। সেইখানে বন্যা পরিস্থিতিটা তাদেরকে আরও কিছুটা অগোছালো করে দিয়েছে, একটু সময় লাগবে। সেই কারণে সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সদিচ্ছার ঘাটতি আছে এটা আমি মনে করব না। তারা হয়তো এখানে নজর দেওয়ার মতো সময়ই এখনো পেয়ে ওঠেননি বা নজর দিচ্ছেন। আমার কাছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পুলিশের ভূমিকা, দৃশ্যমানভাবে পোশাকধারী পুলিশ যারা আছেন তাদের ভূমিকা, পোশাকের বাইরে সাদা পোশাকে সাধারণ পোশাকে যে গোয়েন্দা বাহিনী থাকেন তাদের ভূমিকা। আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে মনে হচ্ছে এই হেফাজতের আসামিকে নিরাপত্তা দেয়া যে পুলিশের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, পুলিশ সদস্যদের বাচনভঙ্গি বা শারীরিক ভঙ্গিতে ওইটা দৃশ্যমান না। যেই মানুষটিকে নিরাপত্তা দেওয়াটা আমার অনেক বড় দায়িত্ব। ঠিক আছে, নিয়ে গেলাম, যতখানি পারলাম দিলাম, না পারলে তারা দুই একটি কিল ঘুষি খেলো, এতে আর কি আসে যায়? কিল ঘুষি দিতে পারলে তো মানুষ খুশি, কারণ যেহেতু মানুষের একটা বিক্ষুব্ধতা আছে। তো এটা পুলিশি আচরণে বড় রকমের একটা শৈথল্য লক্ষ্য করছি আমরা। এইখানে সরাসরি ভূমিকা আছে সমগ্র সরকার না হলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি। তার প্রথম দিনের ঘটনার পরেই তার অনেক অ্যাক্টিভলি এই জায়গাটাতে বক্তব্য প্রত্যাশিত ছিল, দৃশ্যমান তৎপরতা প্রত্যাশিত ছিল। এখন তিনি এসেছেন সামরিক বাহিনী থেকে। সামরিক বাহিনী যে প্রক্রিয়াতে চলে আমি আপনি সবাই জানি। ধরেন একজন মেজর জেনারেল পর্যায়ের কোনো একজন সামরিক বাহিনীর অফিসার, তার আওতাধীন যে কোনো ক্ষেত্রে তিনি যদি বলে দেন যে আজকে থেকে এইভাবে চলবে, তাহলে বাংলাদেশের যদি 1 লক্ষ সামরিক বাহিনীর সদস্য থাকে সবাই ওইটা মেনে চলবে, কেউ ওইটার বাইরে যাবে না। চেইন অফ কমান্ডটা তাদের এত শক্তিশালী। সেখানকার চেইন অফ কমান্ড আর বেসামরিক প্রশাসনের চেইন অফ কমান্ড এক বিষয় নয়, পুলিশের চেইন অফ কমান্ড এক বিষয় নয়। সেটা নির্দেশ দিতে হয়, মাঠ পর্যায়ে প্রতিনিয়ত ফলো আপ করতে হয়, ফলো আপ না করলে সেটা একটু চাপা পড়ে যায়। সুতরাং এই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে একটা কোঅর্ডিনেশনগত জায়গাতে একটা দুর্বলতা দৃশ্যমান, এবং সেই জায়গাটিতে আমি মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টার দৃশ্যমানভাবে কিছু উদ্যোগ নেওয়া দরকার। কারণ প্রথমে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, তিনি প্রথমে এসেই অনেক কথা বলছিলেন, সেটা সমালোচনা হচ্ছিল। আর এখন আবার যিনি দায়িত্ব নিয়েছেন তিনি কোনো কথাই বলছেন না। অনেক বেশি কথা বলা যেমন ঠিক হবে না, আবার একেবারে কথা না বলাটাও ঠিক হবে না, কারণ জনগণকে তো তার বোঝাতে হবে যে আমরা আসি পেছনে, আমরা দেখছি, আমরা এই কাজটা করব। রাস্তায় ট্রাফিক, রাস্তায় সার্জেন্ট, তারাও ধরেন এক ধরনের গা ঢিলা ঢালা অবস্থাতে আছে। প্রথম অবস্থায় ছিল না, স্টুডেন্টরা ছিল, তারপরে তারা আসলো, আসার পরেও এখনো অনেকটা তারা কি করবেন বুঝে উঠতে পারছেন। একটা গাড়ি আটকাবেন কি আটকাবেন না, আটকে আগে যা করতেন সেরকম কিছু করবেন না কি করবেন, তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তো স্বরাষ্ট্র উপদেষ্টার হতে তাদের ওই সিদ্ধান্তহীনতার জায়গাটা দূর করা, সেই দূর করার জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে কোঅর্ডিনেশনগত এবং নির্দেশনাগত কিছু দুর্বলতা দৃশ্যমান। প্রত্যাশা থাকবে যে তারা এটা যত দ্রুত সম্ভব কাটিয়ে উঠবেন। বিশেষ করে আদালত প্রাঙ্গণে হেফাজতে নেয়া বন্দীদের, সে যেই হোক, তার বিরুদ্ধে যত জনক্ষোভই থাকুক, আপনি বলবেন যে তার বিরুদ্ধে অনেক জনক্ষোভ ছিল, বাংলাদেশের 17 কোটি মানুষ তাকে অপছন্দ করে, হতে পারে, আমি তর্কের জন্য মেনে নিব। কিন্তু যখন আপনার কাছে বন্দী, সে তার নিরাপত্তা যে কোনো মূল্যে তাকে দিতে হবে। যদি আপনি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনি ওই অরক্ষিত অবস্থাতে তাকে আদালতে নিতে পারেন না, তাকে নিয়ে মানুষের সামনে ফেলতে পারেন না, তাকে কিলঘুষির মুখে ফেলতে পারেন না। কোনো কারণে যদি এখানে বড় একটা দুর্ঘটনা ঘটে যায়, অথবা বড় একটা দুর্ঘটনা বলতে আমরা বুঝি যে আমাদের মতো দেশে মারা যাওয়া, মৃত্যু, সেটা ভাবা উচিত নয়। ওই একটা বন্দি রিমান্ডের আসামিকে, হেফাজতের আসামিকে একটা কিল দেয়া, একটা চট দেয়া, একটা ধাক্কা দেয়া, একটা লাথি দেয়া, এগুলো বড় অপরাধ। ইনফ্যাক্ট গতকালকে প্রাক্তন বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর অপারেশন করতে হয়েছিল, এবং তারপরে অপারেশন করতে হয়েছে 2-3টি কারণে। হয়তো এটা যে আদালত প্রাঙ্গণে যে এহটা হয়েছে সেই কারণেই হয়তো অপারেশন করতে হয়নি। তার ঘটনাটাও অদ্ভুত। ঘটনাটি সে মানে দালাল ধরে সীমান্ত পার হয়ে ভারতে যেতে চেয়েছেন, 15,000 টাকা দিয়ে। তিনি একজন সাবেক বিচারপতি, তিনি 15,000 টাকা দিয়ে দালালকে দিয়ে যেতে চাচ্ছেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন 60-70 লাখ টাকা, 60 লাখ না 70 লাখ সেটাও জানি না, 10 লাখের পার্থক্য। 10 লাখের পার্থক্য মনে হচ্ছে 10-12 টাকা মনে হয়, বিষয়টা তা নয়। এত টাকা তিনি কোথায় পেলেন? ক্যাশ টাকা নিয়ে তিনি কেন যাচ্ছিলেন? এগুলো কি বৈধ টাকা না অবৈধ টাকা? সেখানে তাকে মারধর করে টাকা নিয়ে যাওয়া হয়েছে। তারপরে বিডিআর তাকে ধরে এনেছে, কলাপাতায় শুয়ে থাকতে দেখা গেছে, তাকে গলায় গামছা বেঁধে, আপনি যেটা বললেন, টানা হেঁচড়া করতে দেখা হয়েছে। এটা কিন্তু এই যে গলায় গামছা বেঁধে টানা হেঁচড়া করা, তাকে যে প্রক্রিয়াতে ইন্টারভিউ নেওয়া হয়েছে আমরা যেটা দেখেছি, স্বাভাবিকভাবেই যেহেতু তার উপরে মানুষের অনেক ক্ষোভ আছে, মানুষ খুশি হচ্ছে, কিন্তু এটা কিন্তু খুশি হওয়ার সংবাদ না। মানিকের যদি অপরাধ থাকে 100 বছর জেল হতে পারে,
কিন্তু ওইভাবে গলায় গামছা বেঁধে তাকে টানাটানি করা, আজকে যারা খুশি হচ্ছেন তাদের একটু গভীরভাবে ভেবে দেখতে হবে। আমরা কিন্তু এই বাংলাদেশ তৈরি করতে চাই না। আমরা যে বাংলাদেশ তৈরি করতে চাই, অপরাধীকে ধরা হবে, বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে শাস্তি দেওয়া হবে, যে কারণে আমরা ক্রস ফায়ারের বিরোধিতা করি। একই রকমভাবে একজন আসামিকে, বা তিনি একজন প্রাক্তন বিচারপতি, সাবেক বিচারপতি, তাকে নিয়ে আপনি যত অভিযোগই করেন, তার ব্রিটিশ পাসপোর্ট আছে, সে একজন বিদেশি নাগরিক, তার বিচারপতি হওয়ার যোগ্যতা নাই, তিনি অসততা করেছেন, সব কিছু আমি মেনে নিব, কিন্তু সে তো আমার দেশের একজন মানুষ, তাকে আপনি ওইভাবে গলায় গামছা বাঁধবেন কেন? কে গলায় গামছা বাঁধে? এগুলো তদন্ত হওয়া উচিত। সবচেয়ে বড় যে ব্যাপারটি, ওইখানেও তাকে মারধর করা হয়েছিল, এবং সেই মারধর করা থেকে তাকে পুলিশের কাছে দেওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা ছাড়া তাকে আদালতে আনা হয়েছে, সেখানে আবার একবার তিনি নির্যাতনের শিকার হয়েছেন, তারপরে ওই বিধ্বস্ত অবস্থাতে তাকে রাতের বেলায় হাসপাতালে নিতে হয়েছে, অপারেশন করা হয়েছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি যেটা ঘটেছে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের উপরে মানুষের যে ক্ষোভ আছে, সেই ক্ষোভের থেকে অনেকেই বিষয়টি দেখে একটু খুশি হচ্ছেন যে হ্যাঁ, ওর এটাই হওয়া উচিত। আমি গতকালকে, তিনি যেদিন পরশুদিন তিনি যখন ধরা পড়লেন, আমি তখন 10-12 জন সাংবাদিকের ভেতরে একটু জরিপ করেছিলাম যে এই যে আমরা একজন বিচারপতিকে যে প্রক্রিয়াতে দেখলাম, আপনার প্রতিক্রিয়া কি, খুশি, অখুশি নাকি? এর মধ্যে ধর আমি 10 জনের সাথে কথা বলেছিলাম, 8 জন বলছিলেন যে আমি খুশি, কিন্তু ওইভাবে তাকে ধরা ঠিক হয়নি, তাকে ধরা হয়েছে, সে খুশি। তো এই যে মানুষের প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা সরকারকে বিবেচনায় নিতে হবে। ধন্যবাদ। কথা বলছিলাম গোলাম মুর্তজার সাথে। আজকে এটুকুই। আর পুলিশি হেফাজত যেন আদতেই হেফাজত হয়, সেই প্রত্যাশা শেষ করছি। ভালো থাকবেন।